আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। সংবাদের শুরুতেই ইরান ইসরায়েল প্রসঙ্গ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, শনিবার ভোরে তেহরানে নিজ কার্যালয়ে আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়। এ সময় নিহত হন খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ। এ ঘটনায় শোক প্রকাশ করে ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। পাল্টা পদক্ষেপে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ষষ্ঠ দফার হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাই সত্যি হল। রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার শীর্ষ উপদেষ্টাদের লক্ষ্যবস্তু করার বিরল সুযোগের অপেক্ষায় ছিল। এর আগেই শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে খামেনির মৃত্যুর দাবি করে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, শনিবার ভোরে খামেনিকে তার কার্যালয়ে হত্যা করা হয়। ওই সময় তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনরত ছিলেন। শুধু খামেনি নয়, তার বাসভবনে থাকা তার মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ এই হামলায় নিহত হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করে ইরানে ঘোষণা করা হয়েছে 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের ছুটি। বিবিসি বলছে, এই হামলায় কমপক্ষে 40 জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রীও রয়েছেন বলে দাবি করছে সংস্থাটি। এছাড়া ইরানের শীর্ষ 7 কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। রেড ক্রিসেন্ট বলছে, ইরানে এখন পর্যন্ত 2 শতাধিক নিহত হয়েছে। এর মধ্যে 108 স্কুল শিক্ষার্থীও রয়েছেন। এদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে উভয় পক্ষ। রাজধানী তেহরান সহ পশ্চিম ও মধ্য ইরানের 30টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর বেশ কয়েকটি কমান্ড সেন্টার এবং গুরুত্বপূর্ণ নেতাদের আবাসস্থল লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত 27টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বোমাবর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে ষষ্ঠ দফার হামলা। ইমরুল হাসান, RTV। ইরানকে আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের নির্বাসিত রাজপুত্র রেজা পাহলাভি। এদিকে খামেনিকে হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এদিকে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে ইরানকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি আর হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র নজিরবিহীন শক্তি প্রয়োগ করবে। তার এই সতর্কবার্তার পর পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এদিকে ইরানের শেষ রাজার ছেলে রেজা পাহলাভি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রে প্রকাশিত একটি প্রতিবেদনে বলেন, খামেনির মৃত্যুর সঙ্গে ইসলামিক রিপাবলিকের যুগও শেষের দিকে এগোচ্ছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজের বরাতে জানানো হয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে IRGC। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলে, খামেনির হত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবে ছাড় দেয়া হবে না এবং দেশি বিদেশি সব ষড়যন্ত্র নির্মূল করা হবে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ষষ্ঠ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে IRGC। এতে 27 মার্কিন ঘাঁটি, ইসরায়েলের তেল নফ এয়ারবেজ, তেল আবিবের হাকিরিয়া সামরিক সদর দপ্তর ও একটি প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলার কথা বলা হয়েছে। আরও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
অন্যদিকে হামলাকে পূর্ব পরিকল্পিত আগ্রাসন বলে উল্লেখ করেছে রাশিয়া। মস্কো সামরিক অভিযান বন্ধ করে কূটনীতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। চীনও একই উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। আমেরিকা, ইসরায়েল ও ইরানের ত্রিমুখী অস্থিরতায় এরই মধ্যে মধ্যপ্রাচ্যগামী 54টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এমন অস্থিরতায় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফোন দিয়ে তাদের সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং তাদের খাবার, নিরাপত্তা ও সুরক্ষায় দিক নির্দেশনা দেন। 850 জনের থাকার ব্যবস্থা করা হয় বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। এ সময় প্রবাসীদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টিও জানান তিনি। দীপ্তচন্দ্র পালকে সাথে নিয়ে এই বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। আমেরিকা, ইসরায়েল ও ইরান হামলার ঘটনা যখন বিশ্বে অস্থিরতা তৈরি করেছে, তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া বিদেশগামী যাত্রী ও প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের খোঁজ নিতে শনিবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সার্বিক বিষয়ে জানাচ্ছিলেন গণমাধ্যমকে। আমরা যেসব ফ্লাইটে প্যাসেঞ্জার ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেশন করেছি। সংবাদ সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, জি জি আসসালামু আলাইকুম। জি। ফোনের অপর প্রান্ত থেকে আটকে পড়া যাত্রীদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী, যার বিস্তারিত জানান আরিফুল হক চৌধুরী। শাহজালাল বিমানবন্দরে অবস্থান করে আমরা ওদেরকে অ্যাকোমোডেশন আমাদের আছে 50 জনের মতো, আর সিভিল এভিয়েশনে আছে 800। তো এর মধ্যে আমরা যারা আছে এদেরকে আমরা ওইখানে হোটেলে পাঠাই দিছি, মানে আমাদের অ্যাকোমোডেশন যেখানে এখানে পাঠাইছি। এরপরে সেহরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা গন্তব্যস্থলের জন্য আমরা প্রবাসী কল্যাণ থেকে আমরা গাড়ি ব্যবস্থা করে দিয়েছি। আর এখন লাস্ট মোমেন্টে মস্কোটের একটা ফ্লাইট যাবে বলে তারা সিলেট থেকে নিয়ে আসছিল 53 জন প্যাসেঞ্জার। হঠাৎ করে এখন মস্কোটের ফ্লাইটটাও বাতিল হয়ে যাওয়াতে আমরা তাদেরকে আবার আমরা এই হোটেলে পাঠাচ্ছি। আরও কোনো ফ্লাইট বাতিল বা আনুষঙ্গিক সকল বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। লাস্ট একটা রিয়াদের একটা ফ্লাইট অপারেট করার কথা, যদি এটাও মনে হয় সম্ভবত ক্যান্সেল হইতে যদি হয়, তাহলে এই প্যাসেঞ্জারদেরকে আমরা নিয়ে যাওয়ার পরে আমরা এয়ারপোর্টে রাখবো। সঠিক ব্যবস্থাপনার দিক নির্দেশনা দিয়ে ফোন ছাড়েন তারেক রহমান। আমরা নিয়ত করছি আমার এয়ারপোর্ট থেকে যাওয়ার পরে আমরা তারা কি অবস্থায় আছে না আছে আমি সব হোটেলে যাব। পরে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান প্রবাসীদের জন্য বাংলাদেশি মিশন ও রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন প্রয়োজনে প্রবাসীদের দেশে নিয়ে আসার ব্যবস্থাও করা হবে। জানান এখন পর্যন্ত বিদেশে 3 জন বাংলাদেশি আহত হয়েছে। তাদের মধ্যে একজন হাসপাতালে, 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। ফ্লাইট ক্যান্সেল হওয়াতে আমরা তাদেরকে এখন হোটেলে নিয়ে যাচ্ছি। এআর বাদল, RTV, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জানবো। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, চলমান উত্তেজনার কারণে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে, তো এই মুহূর্তে বিমানবন্দরের কি পরিস্থিতি দেখছেন? যাত্রীদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নতুন করে কোনো ফ্লাইট বাতিল হয়েছে কিনা জানাবেন সে বিষয়ে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 54টি ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার বিকাল থেকে অর্থাৎ রবিবার সকাল পর্যন্ত যে ফ্লাইটগুলো ছিল সেগুলো সম্পূর্ণ বাতিল হয়েছে এবং এখানকার যিনি দায়িত্বের নির্বাহী পরিচালক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাগিব সামাদ, উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই পর্যন্ত 54টি ফ্লাইট বাতিল আছে। এর পরবর্তীতে আরও সিদ্ধান্ত হবে যদি মধ্যপ্রাচ্যের অবস্থা যদি আরও খারাপ হয় এবং ওখানকার মিশনগুলোর পক্ষ থেকে যদি জানানো হয় তাহলে হয়তো আরও বেশ কিছু ফ্লাইট বাতিল হতে পারে। তবে এটি এখনও পর্যন্ত তিনি নিশ্চয়তা দেয়নি। তবে যারা এখানে যাত্রীরা এখনও পর্যন্ত রয়েছেন, বিশেষ করে গতকাল রাত থেকে যারা এসেছিলেন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু এখনও অপেক্ষা করছেন। কারণ হচ্ছে তাদেরকে এখনও নির্দেশনা দেওয়া হয়নি তাদের পরবর্তী ফ্লাইটটি কখন চালু হবে বা কখন তারা যেতে পারবে। এই নির্দেশনা না দেওয়ার কারণে অনেক যাত্রী এখানে ঘোরাফেরা করছেন। পাশাপাশি অনেকেই কিন্তু আবার স্বজন যারা এসেছিলেন তারাও কিন্তু এখানে ঘোরাফেরা করছেন। তাও বলতে গেলে এইখানকার যে পরিস্থিতি একেবারে ভোগান্তির চিত্র সেটি ফুটে উঠেছে এবং সেই সাথে
এখানকার যাত্রীরা বলছেন যে সরকারের পক্ষ থেকে নানা ব্যবস্থার কথা বলা হচ্ছে, কিন্তু সেইভাবে তারা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থার যে বিষয়গুলো সুযোগ সুবিধাগুলো নিতে পারছেন না, কারণ হচ্ছে তাদের সঠিক ইনফরমেশনটা অর্থাৎ তথ্যটা তাদের কাছে যাচ্ছে না, এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে এখানে কিছুক্ষণ আগেই কিন্তু প্রবাসী মন্ত্রী এসেছিলেন, তিনিও কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে সরকারের উচ্চ পর্যায় থেকে একেবারে উচ্চ পর্যায় থেকে নানা ব্যবস্থা গ্রহণ করার জন্য যাত্রীদের ভোগান্তি লাঘবের জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সব কিছু করা হচ্ছে। এবং আমরাও জানতে চেয়েছি তাদের জন্য এখানে কোনো হেল্পিং ডেস্ক করা হয়েছে কিনা। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই ব্যাপারে সমস্ত কিছু ব্যবস্থাপনা হয়েছে এবং এই ব্যবস্থাপনা নেয়ার মধ্যে দিয়ে তারা উপকৃত হবেন। সে সাথে তিনি আরও জানিয়েছেন যে আসলে এইখানকার যে পরিস্থিতি যেমন হচ্ছে হোক না কেন বা শঙ্কার কোনো বিষয় নেই। তিনি বলছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাখা হয়েছে এবং বিশেষ করে যাত্রীদেরকে টেলিভিশনের স্কল এবং পাশাপাশি এই যে এখানে হেল্পিং ডেস্ক রয়েছে সেখানে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল। মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দরে হেল্পিং ডেস্ক বসানো হয়েছে, এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 24 ঘন্টা মনিটরিং করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলেও জানান তিনি। আমাদের হটলাইন আছে 16135 এবং আমরা আর শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেকেই আমাদের যার যার ডেস্ক থেকে দেওয়া হচ্ছে। আমরা বারবার অ্যানাউন্সমেন্ট করতেছি, এরপরে যদি কেউ বলে যে আমি শুনছি না এটা তো ডুবে, তারপরেও যদি কিছু থাকে দয়া করে আপনিও দেশের নাগরিক হিসাবে কাইন্ডলি আমাদেরকে ইনফর্ম করে দিন। এবার অন্যান্য প্রসঙ্গ। 5 তারিখের মধ্যে শেষ হবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ, আর 8 তারিখের মধ্যে সম্পূর্ণ হবে সকল প্রস্তুতি। আগামী 10ই মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কার্ড প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন। এবছর জুলাইয়ে ব্যাপক হারে শুরু হবে এই কার্যক্রম। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে কভার করা হবে শতভাগ। সকালে রাজধানীর করাইল বস্তিতে মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড হবে নির্ভুল তথ্যের ভান্ডার। এসব তথ্য রাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাজে আসবে। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি গ্রাহকের কাছে টাকা পৌঁছাবে। এর মধ্যে কোনো মধ্যভোগী সংস্থা থাকবে না বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্যসেবা নিশ্চিতের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ঠাকুরগাঁওয়ের 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করার কথাও জানান তিনি। এছাড়া ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম হাসপাতাল পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন সহ স্বাস্থ্য কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশে ভূমিকম্প নিয়ে শঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক ডাক্তার জিল্লুর রহমান। তিনি বলেন, আতঙ্কিত না হয়ে ঝুঁকি কমাতে কার্যকর প্রস্তুতি নিতে হবে, তবে মনিটরিং না করলে যতদিন যাবে তত ঝুঁকি বাড়বে। দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। শনিবার রাজধানীর সেনা মালঞ্চে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনটির নেতৃবৃন্দ। সভায় গেল বছরের বার্ষিক কার্যক্রম উপস্থাপনের পাশাপাশি এ বছরের কর্মপরিকল্পনা আলোচনা করা হয়। এ সময় কাস্টমস কার্যক্রমের দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় অগ্রসর হওয়ার কথা বলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। পরে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সংগঠনের অগ্রগতি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। কৃষকরা পুরোদমে পেঁয়াজ উত্তোলন শুরু করায় পেঁয়াজের দাম নিম্নমুখী। দেশের বিভিন্ন বাজারে এর প্রভাব পড়েছে। রমজানে বিভিন্ন পণ্যের দাম বাড়লেও পেঁয়াজের দাম শুরু করায় স্বস্তি সাধারণ ক্রেতাদের মধ্যে। সবচেয়ে বেশি দাম কমেছে দিনাজপুরের হিলি বাজারে। রোজার শুরুতে 40 টাকা কেজির পেঁয়াজ 15 টাকা কমে বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। বাজারে দেখা যায় দেশি পেঁয়াজে বাজার জয়লাভ।
কিছুদিন আগেও যেখানে প্রতিমন পেঁয়াজ 1800 থেকে 2000 টাকায় বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। এরকম সরবরাহ ভালো থাকলে বাজারে পেঁয়াজের দাম হাতের নাগালে থাকবে বলে মনে করেন ক্রেতা বিক্রেতারা। তবে অতি মুনাফা লোভী অসাধু ব্যবসায়ী এবং পেঁয়াজ সিন্ডিকেট যাদের সক্রিয় হতে না পারে, এজন্য বাজার মনিটরিং জরুরি বলেও মনে করেন ক্রেতারা। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর বাছা মলার লড়াইয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। সেমিতে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে দুই দলের জন্য এটি ডু অর ডাই ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের সেমির সমীকরণে ফিরেছে দুই দল। কাগজে কলমে এগিয়ে ভারত, বিশেষ করে বোলিং আক্রমণে বৈচিত্র্য ও অভিজ্ঞতা টিম ইন্ডিয়ার বড় শক্তি। তবে ছক্কার লড়াইয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এবারের আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে ক্যারিবীয়রা। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এদিকে দিনের প্রথম ম্যাচে বেলা 3:30টায় মুখোমুখি হবে জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।